আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের অনুশীলনী যতগুলো অঙ্ক ছিল এই অধ্যায়ে সবগুলো শেষ করেছি। আজকে থেকে আমরা তোমাদের নমুনা প্রশ্ন করাবো। মানে মূল বইয়ে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্নের উপরে আমরা 3টা ক্লাস নিয়ে টোটাল। এই 3টা ক্লাসে আমরা ইনশাআল্লাহ নমুনা প্রশ্নে খুঁটিনাটি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর কোশ্চেনে যেটা বলছে সেটা বলছে 0.01 এর বর্গমূল নিচে কোনটি? তার মানে এটি একটি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার বর্গমূল নিচে কোনটি? ক্যালকুলেটরে খুব সহজেই তুমি করতে পারো, তাই না? কিভাবে? রুট চাপবা, তারপরে 0.01 দিবা অথবা 0.01 দিবা, সমান সমান দিবা, দেখবা অ্যান্সার চলে আসছে। ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। তো দশমিক সংখ্যার বর্গমূল করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে, আমি আবার বলি, দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে বর্গমূল করা হলে দশমিকের পরে তার অর্ধেক সংখ্যক সংখ্যা থাকবে। তাহলে দেখো দশমিকের পরে এর সংখ্যা আছে কয়টি? দুইটি, 0, 1, দুইটি সংখ্যা। তাহলে একে যদি আমি বর্গমূল করি তাহলে দশমিকের পরে আমি সংখ্যা পাবো কয়টি? একটি পাবো, অনলি একটি। তাহলে দেখো তো কতে আমাদের বলছে কি দশমিকের পরে দুইটা সংখ্যা, তাহলে হবে না। খতে বলছে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে এটাই কারেক্ট। ওকে। গতে কি বলছে দশমিকের পরে তিনটা সংখ্যা, এটা হবে না। ঘতে বলছে দশমিকের পরে চারটা সংখ্যা, এটাও হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এখন কি করে হলো এই দশমিক পরে দুইটা সংখ্যা ছিল, এটা দশমিকের পরে একটা সংখ্যা কিভাবে হলো বর্গমূল করলে সেটা একটু দেখাই দিই। দেওয়া আছে 0.01 এর বর্গমূল করতে হবে, তাই না? দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তাহলে শুরুই করতে হবে দশমিক দিয়ে, কারণ পূর্ণ সংখ্যা নাই, দশমিকে ভগ্নাংশ করবো। আমরা জানি দশমিক সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে বাম থেকে ডানে, তাই না, জোড়াবদ্ধ হয়ে যায়। তাহলে দেখো এর এক জোড়া সংখ্যা কি 0.1। এই দশমিক কিন্তু এখন আর চিন্তা করা যাবে না, কারণ কি আমি এই দশমিকের পরিবর্তে এখানে একটা দশমিক অলরেডি বসিয়ে ফেলেছি। তাহলে এই দশমিক ধরো নাই, তাহলে এই সংখ্যাটি কি 0.1 এখন কোন পূর্ণ সংখ্যার আগে তুমি যদি এরকম 0.01 লেখো তাহলে সংখ্যাটি আসলে কত হবে বলতো? সংখ্যাটি হবে শুধু 1, কারণ পূর্ণ সংখ্যার আগে কোনো শূন্যের কোনো দাম নাই। তাহলে এই দশমিকের পরিবর্তে এখানে একটা দশমিক দিছো, তাহলে এই দশমিকটা ধরো এখন নাই, তাহলে এখানে 0.01 না সংখ্যাটি? ওকে, তাহলে 0.01 মানে কি শুধু 1, তাই না? তাহলে একের মধ্যে যে এমন কোন সংখ্যা আছে যার বর্গ করলে 1 হয়? অবশ্যই 1, মানে 1 এর স্কয়ার করলে 1 হবে। তাছাড়া তো আর কোনো সংখ্যা নাই, 2 এর স্কয়ার করলে 4 হবে, তাহলে 1 নিতে হবে। এবার দেখো বিয়োগ করো, 1 1 মিলে গেলে 0, সব 0 মিলে গেল। তাহলে কত পেলাম আমরা? দেখো তো 0.1 পেয়েছি। এই যে সেই 0.1। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এখন তাহলে অঙ্কটি কিভাবে করতে হবে? দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে বর্গমূল করলে বর্গমূল হবে তার অর্ধেক সংখ্যক সংখ্যা। তাহলে দুইটা ছিল, বর্গমূলের পরে হবে, বর্গমূল করলে দশমিকের পরে হবে একটি সংখ্যা। এখন এই কোশ্চেনটা ধরো একটু টাফ করে দিতে চাই, তখন কি হবে দেখো তো। ধরো অপশনে তোমার কতে দেওয়া ছিল 0.3, খতে দেওয়া 0.2, গতে দেওয়া 0.1, আর ঘতে দেওয়া ধরো 0.5 সে। এখন আমি বলছি কি দশমিকের পরে যদি যে কয়টা সংখ্যা থাকবে বর্গমূল করলে তার সংখ্যা হবে কি, দশমিকের পরে সংখ্যা হবে অর্ধেক। তাহলে এখানে দুইটা ছিল দশমিকের পরে, তাহলে বর্গমূল করলে বর্গমূলে দশমিকের পরে সংখ্যা হবে একটি। দেখো এখানে 4টি অপশন আছে, 4টিতেই কিন্তু দশমিকের পরে একটি একটি করে সংখ্যাই আছে। এখানে একটা অপশনই ছিল, তুমি এই জন্য নিঃসন্দেহে বলে দিতে পারছো যেটা অ্যান্সার। এখন এখানে কিন্তু সবগুলাতেই দেখো দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা, দশমিকের পরে একটা, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা। তার মানে প্রথম যে রুলস, যে যে কয়টা সংখ্যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে বর্গমূল করলে, সেটা কিন্তু 4টাই মানছে, তাই না? এবার দ্বিতীয় রুলস দেখতে হবে। দ্বিতীয় রুলসটা হচ্ছে এখানে দশমিকের পরে যে সংখ্যাটা দেওয়া আছে 0.1, তাহলে 1 এর বর্গমূল কত? 1 এর বর্গমূল 1, তাহলে অ্যান্সারটা হবে 0.1।
আশা করি বুঝতে পেরেছো। এখন যদি ধরো কোশ্চেনটা 0.1 না দিয়ে তোমাদের দিত 0.09, এর বর্গমূল নিচে কোনটি? অতে ধরো দিল কি 0.1, খতে দিল ধরো 0.5, গতে দিল কি 0.4, আর ধরো ঘতে দিল 0.3। তাহলে এর দুইটা সংখ্যা ছিল, তাহলে বর্গমূল করলে একটা করে আসবে। চারটাই কিন্তু অপশনে একটা একটা করে আছে দশমিকের পরে। কিন্তু দ্বিতীয় শর্ত দেখতে হবে 9, 9 এর বর্গমূল করলে কত হয়? 9 এর বর্গমূল করলে হয় 3। তাহলে দেখো অ্যান্সারটি হবে ঘ। তাহলে আশা করি এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক আসে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে 16 সংখ্যাটি, 16 একটা সংখ্যা, এই সংখ্যার কি কি বৈশিষ্ট্য আছে? বলছে একটি মূলদ সংখ্যা। 16 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, নিঃসন্দেহে 16 একটি মূলদ সংখ্যা, তাহলে কিন্তু 1 নম্বর অপশন ঠিক আছে। ওকে, অপশন 2 আমাদের কি বলছে? একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? যেই সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে 16কে বর্গমূল করলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। 16কে যদি বর্গমূল করি পাবো কত? 4। কারণ আমরা জানি যে বর্গমূল করলে কোন সংখ্যা যদি একই সংখ্যার গুণফল থেকে আসে, দুটি সংখ্যা একই সংখ্যা গুণ করলে যে সংখ্যাটি হয়, একে যদি আমি বর্গমূল করি তাহলে এক জোড়া সংখ্যা থেকে একটি সংখ্যা আসে। তাহলে 16কে বর্গমূল করলে আমি পাচ্ছি 4। 4 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 16 নিঃসন্দেহে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2ও ঠিক আছে। ওকে, অপশন 3 দেখি, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 16কে দেখো 1 এবং 16 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 16কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা, 8 দুগুণা 16, 8 দিয়ে ভাগ করতে পারবা, আবার 4 দিয়েও ভাগ করতে পারবা। তাহলে 16 মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার হবে কি, নিচে কোনটি সঠিক? 1 আর 2। তাহলে 1 আর 2 আছে কোনটাতে? ক। তাহলে অ্যান্সার ক সঠিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই প্যাটার্নটা দেখো, এই 16 জায়গায় অন্য যে কোনো সংখ্যা দিতে পারে। তার মানে সকল পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা হবে। যেমন এখন ধরো 25 দিল, 25 কিন্তু মূলদ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 25 মৌলিক সংখ্যা নয়। তাহলে এটাও 25 যদি দিত একই অ্যান্সার হতো। পূর্ণবর্গ সংখ্যা আর কি আছে? 36 আছে, 9 আছে, 4 আছে, এরকম যে কোনো পূর্ণবর্গ সংখ্যা দিলেই কিন্তু এখানে এই অ্যান্সারটাই হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি সংখ্যা পরিবর্তন করে তবুও ঘাবড়ানোর কিছু নেই, তাই না? আমরা কিন্তু বুঝে ফেলেছি অঙ্কটি কিভাবে করতে হবে। ওকে, এবার আমরা পরের অঙ্কটি দেখি। আমাদের উদ্দীপক দিয়ে দিছে এখানে। আমাদের উদ্দীপকে বলছে কি যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। দুইটা ক্রমিক সংখ্যা, সেই ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল 19। এই তথ্যানুসারে নিচে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, তাহলে আমাদের শুরু দেওয়া আছে কি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। একটি সংখ্যা 10 হলে অপরটি কত? এটা খুব সহজে বের করা যায়। কিভাবে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে ওই দুটি সংখ্যার যোগফল। আমি কি বলছি? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে যেই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, সেই দুটি সংখ্যার যোগফল হবে 19। তাহলে এরা বলে দিয়েছে যে একটি সংখ্যা 10, তাহলে আরেকটা সংখ্যা কত? আরেকটা সংখ্যা এই 10-এর সাথে যোগ করলে 19 হবে। তাহলে আরেকটি সংখ্যা কত দেখো তো, 10-এর সাথে কত যোগ করলে 19 হবে? 9। তাহলে একটি সংখ্যা 10, অপর সংখ্যাটি হবে 9। তাহলে অ্যান্সার হচ্ছে গ। আমি আবার একটু বলে দিই যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ওই দুটি ক্রমিক সংখ্যার যোগফলের সমান। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 19, ওই দুটি ক্রমিক সংখ্যার যোগফলের সমান হবে 19। তাহলে একটা সংখ্যা 10 আছে, তাহলে আর একটা সংখ্যা কত হবে? 10-এর সাথে কত যোগ করলে 19 হয়? 9। তাহলে আর একটা সংখ্যা হবে 9। ওকে, আমরা একটু অঙ্কটা ডিটেলস করে দেখি। দেখো, আমরা ধরি একটি ক্রমিক সংখ্যা x, এর পরেরটা ধরে নিলাম x প্লাস 1। তার মানে x এর মান যদি তুমি পূর্ণ সংখ্যা নাও, ধরো x এর মান 1 নিলে,
তাহলে এক্স প্লাস ওয়ান সমান কি হবে 2। এক্স এর মান ধরো 2 নিলে, তাহলে এক্স প্লাস ওয়ান কত হবে 3, কারণ 2 প্লাস ওয়ান 3। তাহলে দেখো এরা পরস্পর কি ক্রমিক সংখ্যা। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে। আমি যদি প্রথম সংখ্যা নিয়ে করি, ধরো একটা সংখ্যা দিছি 2 আর একটা সংখ্যা 1, তাহলে বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার, তাই হবে। তাহলে দেখো তো কত হয়, 2 দুগুণে 4 মাইনাস 1, তাহলে 4 থেকে 1 গেলে কত হয় 3। তাহলে দেখো এই 3 হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এই দুটি ক্রমিক সংখ্যা কি ছিল, একটা 1 ছিল একটা 2 ছিল। তা দেখো তো 1 আর 2 যোগ করলে কত হয় 3। তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারলাম যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা হবে ওই দুটি ক্রমিক সংখ্যার যোগফলও তাই হবে। একই ক্ষেত্রে আমি ধরো একটা ক্রমিক সংখ্যা ধরছি 2 আর একটা 3, তাহলে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর করি। যে বর্গের অন্তর বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, বর্গ করলাম তার অন্তর মানে বিয়োগফল। তাহলে 3 এর স্কয়ার কত 9 মাইনাস 2 এর স্কয়ার 4, তাহলে সমান সমান কত পেলাম আমি 5। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পেলাম 5। দেখো তো এখানে দুইটি ক্রমিক সংখ্যা কি ছিল 3 আর 2, এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয় এই দেখো 5 হয়। তো সেটাই আমি বলছিলাম যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, এই 19 হবে কি দুটি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে একটা 10 বলে দিচ্ছে আর একটা হবে 9। প্রথম থটটা তো আশা করি তোমরা প্রথম যে থট এটা ক্লিয়ারলি বুঝেছো। এখন এই অঙ্কটি যদি লিখিত আকারে করতে হয় তখন আমরা কিভাবে করব, তাহলে আমরা ধরে নেব যে ধরি দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x ও x প্লাস ওয়ান। কেন x ও x প্লাস ওয়ান এটা আমি ব্যাখ্যা করেছি একটু আগে। তাহলে অর্থাৎ শর্ত মতে x প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা এখানে যেহেতু বাংলায় দেওয়া আছে আমি এটাকে বাংলায় লিখি মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 19। শর্ত মতে আমাদের কি বলেছিল, এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হবে কত 19। তাহলে এই যে একটা ক্রমিক সংখ্যা আর একটা ক্রমিক সংখ্যা, এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বিয়োগফল করেছি সমান সমান 19। তাহলে এখানে এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 19। আশা করি এটা বুঝেছো তোমরা। বা এক্স স্কোয়ার প্লাস 2 একে 2 তাহলে 2x প্লাস 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 19। দেখো তো এই মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকে দেখো তো 2x প্লাস 1 সমান সমান 19। বা 2x রাখলাম 1 কে ওই পাশে নিয়ে যাব, তো সমান সমানের এই পাশে প্লাস থাকলে ওই পাশে হয়ে যায় মাইনাস, তাহলে 19 মাইনাস 1 ওকে। বা 2x সমান সমান কত 18, 2x সমান সমান 18, তাহলে অতএব x সমান সমান 18 ভাগ 2, কারণ এই 2x এর সাথে ছিল গুণ আকারে, আমি সমান সমানের এই পাশে আসলে কি হবে ভাগ হবে, গুণ হয়ে যায় ভাগ আর যোগ হয়ে যায় বিয়োগ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো x সমান সমান 2 দিয়ে তুমি যদি 9 কে কাটো কত আসবে 9। তার মানে দুটি ক্রমিক সংখ্যার একটা ধরছিলাম x আর একটা ধরছিলাম x প্লাস ওয়ান, x এর মান 9 হয়েছে, তাহলে x প্লাস ওয়ান কত হবে বলো তো, এটা হচ্ছে 9 আর এটা কি হবে 9 যোগ 1 সমান সমান 10, তাহলে একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা 9। এই দেখো আমাদের কিন্তু এটাই বলে দিছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এখন কথা হচ্ছে এটাকে আমি তো অ্যান্সার খুব সহজেই বলে দিছি, তাহলে আমি কেন ডিটেলস করালাম, এই অঙ্কটা ডিটেলস এই জন্যই করালাম যে এটা তোমাদের লিখিতও আসতে পারে, যে একটা সৃজনশীল দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে এই অধ্যায় থেকে খ অথবা গতে এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এই জন্য আমরা একই সাথে দুইটা অঙ্ক শিখে ফেললাম যে যদি এমসিকিউ টাইপ আসে কিভাবে অ্যান্সার করবো সহজে, আর যদি লিখিত আসে তাহলে কিভাবে অ্যান্সার করবো। ওকে, এখান থেকে আর এক ধরনের কোশ্চেন আসে, সেটা এখন একটু দেখি। সেটা হচ্ছে ধরো আমাদের বলে দিয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, এই তথ্যানুসারে নিচের 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপক ধরো সেম আছে,
আমাদের কতে বলছে বড় সংখ্যাটি কত। এখানে যে বলে দিচ্ছে একটি সংখ্যা 10 হলে অপরটি কত, এটা কিছুই বলে দেয়নি। আমাদের উত্তরে বা আমাদের কোশ্চেনে চাইছে কি বড় সংখ্যাটি কত অথবা ছোট সংখ্যাটি কত। তখন আমরা কিভাবে বের করব? এই ধরনের কোশ্চেন থাকলে তখন ধরতে হবে কি, দেখো বড় সংখ্যা সমান সমান 19 যোগ 1 ভাগ 2 সমান সমান 20 ভাগ 2 সমান সমান 10। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? যদি বলে বড় সংখ্যাটি কত, তখন সূত্র হবে এখানে যে বিয়োগফল দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যে দেওয়া আছে ওই অন্তরের সাথে 1 যোগ ভাগ 2। বড় সংখ্যার ক্ষেত্রে ওই অন্তরের সাথে 1 যোগ ভাগ 2 ক্যালকুলেশন করলে যা হবে তাই। দেখো বড় সংখ্যাটি কিন্তু 10, ছোট সংখ্যাটি কত 9। এটা হচ্ছে বড় সংখ্যার অ্যান্সার বের করার সূত্র। এখন যদি আমাদের বলে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা সমান সমান বিয়োগ 1 ভাগ 2। তার মানে এই যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে, ছোট সংখ্যা বের করতে গেলে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 19 থেকে 1 গেলে কত থাকে 18, 18 রে 2 দিয়ে ভাগ করো, কত আসতেছে 9। এই দেখো ছোট সংখ্যাটি 9। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু এই একটা অঙ্ক দিয়ে মোটামুটি 3-4টা প্যাটার্নের অঙ্ক শিখে ফেলেছি, তাই না? এবং যদি খুব ভালোভাবে বুঝো তাহলে এই প্যাটার্নের অঙ্ক যেটা আসুক না কেন, লিখিত অথবা এমসিকিউ টাইপে, তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। ওকে, এখন আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কে আমাদের বলছে সংখ্যা দুটির বর্গের অন্তর থেকে, সংখ্যা দুটির বর্গের অন্তর থেকে, বর্গের অন্তর কত 19, এই 19 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে। তার মানে এদের বর্গের অন্তর 19, 19 থেকে কত বিয়োগ করলে যে সংখ্যা পাবো ওই সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে দেখো তো বর্গমূল কখন মূলদ সংখ্যা হয়? যদি বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাই, তাই না? তার মানে ধরো 9 কে বর্গমূল করেছি একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, তাহলে এটা মূলদ সংখ্যা। 4 কে বর্গমূল করেছে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 19 বর্গের অন্তর, এখান থেকে কত বিয়োগ করলে 19 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি আছে আমরা একটু দেখি। 19 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আছে 16, কারণ 16 কে বর্গমূল করলে কত পাবো 4। আচ্ছা, তারপরে আছে কত 9, তারপরে আছে কত 4, আর আছে 1। 19 থেকে ছোট এই 4টি পূর্ণবর্গ সংখ্যা আছে। দেখো 16 কে বর্গমূল করলে পাবো 4, 9 কে বর্গমূল করলে পাবো 3, 4 কে বর্গমূল করলে পাবো 2, আর 1 কে বর্গমূল করলে পাবো 1। এই 4টা পূর্ণবর্গ সংখ্যা, এদের বর্গমূল মূলদ সংখ্যা। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে 19 থেকে যেহেতু এরা ছোট, যে কত বিয়োগ করলে এদেরকে বানানো যাবে। আমি যদি 3 বিয়োগ করি 19 থেকে তাহলে 16 পাবো। আমি যদি 19 থেকে 10 বিয়োগ করি তাহলে পাবো 9। আমি যদি 19 থেকে 15 বিয়োগ করি তাহলে পাবো 4। 19 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে পাবো 1। দেখতে হবে অপশনে কোনটা দেওয়া আছে। অপশনে দেওয়া আছে 1, 19 থেকে 1 বিয়োগ করলে 18, দেখো তো হচ্ছে না। অপশন আছে 2, 19 থেকে 2 বিয়োগ করো 17, দেখো তো হচ্ছে না। 19 থেকে 3 বিয়োগ করলে 16, এই যে মিলে গেছে, তাই না? তাহলে আমি অ্যান্সার কত পাচ্ছি এখানে গ। 19 থেকে 4 বিয়োগ করলে 15, 15 পূর্ণবর্গ সংখ্যা 9। তাহলে এখানে অপশন দেখে আমার অ্যান্সার করতে হবে, কারণ ধরো অ্যান্সার এখানে 3 না থেকে অ্যান্সার ছিল ধরো 10 সে, তখন আমার কি চিন্তা করতে হবে যে 19 থেকে 10 বিয়োগ করলে 9 পাবো, তাহলে 10ই হতো অ্যান্সার যদি 3 না থাকতো। তাহলে 3 10 কোনোটাই নেই, তাহলে 15 থাকতো। কারণ 19 থেকে 15 বিয়োগ করলে থাকবে 4, এই 4 কে বর্গমূল করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাহলে সেটি একটি মূলদ সংখ্যা। তাহলে আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, আর এর অ্যান্সারটা অপশন দেখে করতে হবে যে আসলে কোনটা আছে। ওকে, তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আমাদের নমুনা কোশ্চেনে একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, তো নেক্সট ক্লাসে আমরা সেই সৃজনশীলটি সলভ করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।